বন্ধুরা, আজ আমি আপনাদের হরপ্পা সভ্যতার ইতিহাস সম্পর্কে বলতে যাচ্ছি, তাই ভিডিওটি পুরোটা দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই দারুণ গল্পটির শুরু কোনো ইতিহাসবিদ করেননি, বরং করেছিলেন ব্রিটিশ সেনাবাহিনী থেকে পালিয়ে যাওয়া এক ব্যক্তি। সালটা ছিল 1826। ভারতের পাঞ্জাব অঞ্চল, যা এখন পাকিস্তানের অংশ, সেখানে জেমস লুইস নামে এক ইংরেজ সৈনিক ব্রিটিশ সেনাবাহিনী থেকে পালিয়ে যান। তিনি ভয় পাচ্ছিলেন যদি ধরা পড়ে যান, তাই তিনি নিজের আসল নাম লুকিয়ে নতুন নাম রাখেন চার্লস ম্যাসন। ম্যাসন একজন ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ তার চোখে পড়ে এক অদ্ভুত জায়গা। একটি ফাঁকা মাঠে পুরনো ইটের উঁচু উঁচু স্তূপ পড়েছিল। স্থানীয় মানুষ সেই টিলাগুলোকে ভূতের বাসস্থান মনে করত। ম্যাসন নিজের ডায়েরিতে লিখেছিলেন, এখানে নিশ্চয়ই কোনো খুব প্রাচীন এবং বড় শহরের ধ্বংসাবশেষ চাপা পড়ে আছে। তিনি ভেবেছিলেন এগুলো হয়তো সিকান্দার মহানের সময়কার, কিন্তু তিনি জানতেন না তিনি যা দেখছেন তা সিকন্দর থেকেও প্রায় 2000 বছর পুরনো ইতিহাস। আসলে সেগুলো ছিল হরপ্পার ধ্বংসাবশেষ, কিন্তু তখন কেউই তার কথাকে গুরুত্ব দেয়নি। এর প্রায় 30 বছর পরে 1856 সালে একটি বড় ভুল হয়েছিল, যা আমাদের ইতিহাসকে চিরতরে ধ্বংস করে দিতে পারত। তখন ইংরেজরা করাচি থেকে লাহোর পর্যন্ত রেল লাইন বসাচ্ছিল। রেল লাইনের নিচে দেওয়ার জন্য তাদের প্রচুর পাথরের প্রয়োজন ছিল। তখন শ্রমিকদের চোখে পড়ে হরপ্পার ধ্বংসাবশেষ, যেখানে লক্ষ লক্ষ শক্ত পাকা ইট চাপা পড়েছিল। ইংরেজ ইঞ্জিনিয়াররা ভেবেছিল এগুলো তো তাদের কাজে লাগবে। তারা না ভেবেই হাজার হাজার বছরের পুরনো হরপ্পার দালান ভেঙে সেই ইট রেল লাইনের নিচে ব্যবহার করে। ইতিহাসবিদদের মতে প্রায় 160 কিলোমিটার দীর্ঘ রেল লাইন হরপ্পার সেই পুরনো ইটের উপর দাঁড়িয়ে আছে। ভাবুন, অজান্তেই বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার এক বিশাল অংশ ট্রেনের চাকার নিচে চাপা পড়ে গেল। যে ঐতিহ্য আমাদের সংরক্ষণ করা উচিত ছিল, তা রেল লাইনের নিচে চাপা পড়ে রইল। সময় বদলালো। এলো 1920 সাল। তখন ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ছিলেন স্যার জন মার্শাল। তার দলে ছিলেন দুইজন ভারতীয় ইতিহাসবিদ, দয়ারাম সাহনী এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। দয়ারাম সাহনী হরপ্পায় খনন শুরু করলেন, আর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু অঞ্চলের একটি টিলা খনন করতে শুরু করলেন। স্থানীয় মানুষ সেই টিলাকে বলতো মহেঞ্জোদারো, অর্থাৎ মৃতদের টিলা। যখন মাটি সরানো হলো, মাটির নিচ থেকে বেরিয়ে এলো এক অবিশ্বাস্য দৃশ্য। ওটা কোনো ছোট গ্রাম ছিল না, বরং আধুনিক শহরের মতো একটি পরিকল্পিত নগরী। সেখানে রাস্তা ছিল একদম সোজা, ঘরগুলো পাকা ইটের তৈরি। কিছু বাড়ি ছিল 2 থেকে 3 তলা পর্যন্ত। সবচেয়ে আশ্চর্যের বিষয়, প্রতিটি বাড়িতে ছিল নিজস্ব কূপ এবং গোসলখানা। কিন্তু সবচেয়ে অসাধারণ ছিল তাদের ড্রেনেজ ব্যবস্থা। নালাগুলো ছিল ঢাকনা দেওয়া। প্রতিটি বাড়ির নোংরা পানি গিয়ে মিলত প্রধান নর্দমায়। সেই সময় লন্ডন ও প্যারিস শহরেও এমন পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা ছিল না, যেমন ভারতীয়রা 5000 বছর আগে তৈরি করেছিল। স্যার জন মার্শাল ঘোষণা করেন, ভারতের ইতিহাস শুধু 2000 বছরের নয়, বরং 5000 বছরেরও বেশি পুরনো। কিন্তু এই সভ্যতার সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল এর একই রকম পরিকল্পনা। হরপ্পা হোক বা মহেঞ্জোদারো, লোথাল হোক বা কালীবঙ্গন, সব শহর প্রায় একই রকম। এই সভ্যতা প্রায় 10 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। তবুও সব জায়গায় ইটের মাপ একই, ওজনের মান একই, রাস্তার প্রস্থ একই। আজকের মতো তখন ইন্টারনেট ছিল না, ফোন ছিল না, দ্রুতগামী যানবাহনও ছিল না। তাহলে এত বড় এলাকায় কিভাবে সবকিছু একরকম সম্ভব হলো? তখন কি কোনো কেন্দ্রীয় সরকার ছিল, নাকি মানুষ এতটাই শৃঙ্খলাবদ্ধ ছিল? যখন আমরা মিশর বা মেসোপটেমিয়া সভ্যতার কথা পড়ি, তখন সেখানে বড় বড় মন্দির বা রাজাদের বিশাল প্রাসাদ দেখতে পাই। কিন্তু সিন্ধু সভ্যতার গল্প ছিল সম্পূর্ণ আলাদা। এখানে না পাওয়া গেছে কোনো বিশাল মন্দির, না কোনো রাজপ্রাসাদ, আর না কোনো দেবতার বিশাল মূর্তি। এখানে খননের সময় সবচেয়ে বড় যে স্থাপনাটি পাওয়া গেছে তা হল গ্রেট বাথ, অর্থাৎ একটি বিশাল জনসাধারণের স্নানাগার। এ থেকে ধারণা করা যায়
এখানকার মানুষ ধর্ম বা কোনো বিশেষ শাসকের সেবা করার চেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সাধারণ মানুষের সুবিধাকে বেশি গুরুত্ব দিত। সম্ভবত এটি ছিল পৃথিবীর প্রথম এমন একটি সমাজ যেখানে উচ্চ নিচের ভেদাভেদ খুব কম ছিল এবং সবাই প্রায় সমান অধিকার পেত। এখানে ধনী গরিবের মধ্যে আজকের মতো বড় পার্থক্য দেখা যায় না। কিন্তু প্রতিটি মহান ইতিহাসের পিছনে একটি ভয়ঙ্কর রহস্য লুকিয়ে থাকে। মহেঞ্জোদারোর খননের সময় গবেষকরা এমন কিছু দেখেছিলেন যা দেখে সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। সেখানে গলি আর বাড়ির সিঁড়িতে ছড়িয়ে ছিটিয়ে ছিল মানুষের কঙ্কাল। এগুলো দেখে মনে হচ্ছিল মৃত্যু খুব হঠাৎ করে এসেছিল। কেউ পালাতে পারেনি, কেউ শেষকৃত্য করার সুযোগও পায়নি। এই কঙ্কালগুলোর স্তূপ দেখে একটাই প্রশ্ন উঠে আসে, সেদিন আসলে কি হয়েছিল? কোনো ভয়ঙ্কর বন্যা এসেছিল? কোনো মারাত্মক রোগ ছড়িয়েছিল? নাকি যেমন কিছু মানুষ দাবি করেন মহাভারতের মতো কোনো ভয়াবহ যুদ্ধ হয়েছিল? অথবা কোনো পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল? এই সভ্যতার সবচেয়ে বড় রহস্য আজও লুকিয়ে আছে তাদের লিপির মধ্যে, যা আজ পর্যন্ত কেউ পড়তে পারেনি। যে পাথরের সিলমোহরগুলোতে অদ্ভুত প্রাণী ও চিহ্ন আঁকা আছে, সেগুলো আজও নীরব। ইতিহাসবিদদের সবচেয়ে বড় সমস্যা এখানেই। আমরা মিশরের পিরামিডে লেখা ভাষা বুঝতে পারি, মেসোপটেমিয়ার মাটির ফলকে লেখা লিপিও পড়তে পারি, কিন্তু সিন্ধু সভ্যতার ভাষা আজও এক অমীমাংসিত রহস্য। খননে হাজার হাজার ছোট পাথরের সিলমোহর পাওয়া গেছে। এসবের ওপর মাছ, পাত্র, তীর এবং মানুষের মতো প্রায় 400-এর বেশি আলাদা চিহ্ন পাওয়া গেছে। কিন্তু দুঃখের বিষয়, হাজার হাজার বছর পরেও আমরা তাদের বার্তা পড়তে পারিনি। সবচেয়ে বড় সমস্যা হল, আজ পর্যন্ত এমন কোনো সূত্র পাওয়া যায়নি যার মাধ্যমে এই ভাষার অর্থ বোঝা যায়। কিছু গবেষক মনে করেন এটি দক্ষিণ ভারতের দ্রাবিড় ভাষার শিকড়, কিছু আবার এটিকে সংস্কৃতের সঙ্গে যুক্ত করেন। আবার কিছু বিদেশি বিশেষজ্ঞ বলেন এটি আসলে কোনো ভাষাই ছিল না, বরং এটি ছিল শুধু কিছু প্রতীক, যেমন আজকের ট্রাফিক সাইন বা কোম্পানির লোগো। আমরা আজও জানি না সেখানে কি লেখা ছিল। এই সিলমোহরগুলোর উপর আরেকটি অদ্ভুত বিষয় দেখা গেছে। এসবের উপর সবচেয়ে বেশি যে প্রাণীটি দেখা যায় তা কোনো সিংহ বা হাতি নয়, বরং একটি এক শিংওয়ালা রহস্যময় প্রাণী। হাজার হাজার সিলমোহরে এমন একটি প্রাণীর ছবি আছে যার শরীর ষাঁড়ের মতো, কিন্তু মাথায় একটি লম্বা শিং। তার সামনে আবার একটি অদ্ভুত স্ট্যান্ডের মতো জিনিসও আঁকা থাকে। এখন প্রশ্ন হলো, 5000 বছর আগে কি ভারতে ইউনিকর্ন ছিল? বিজ্ঞান বলছে একেবারেই না। তাহলে সেটা কি ছিল? সম্ভবত সেটি ছিল একটি ষাঁড়ের ছবি, যেখানে অন্য শিংটি সামনে থেকে দেখা যায়নি। অথবা এটি ছিল তাদের কোনো পবিত্র প্রতীক, যেমন আজ আমরা নন্দী বা গরুর পূজা করি। এটাও সম্ভব এটি ছিল বড় ব্যবসায়ী বা কর্মকর্তাদের কোনো বিশেষ পরিচয় চিহ্ন। এখন চলুন গুজরাটের লোথাল শহরের কথা বলি। 1954 সালে এখানে খননের সময় ইট দিয়ে তৈরি একটি বিশাল জলাধারের মতো কাঠামো পাওয়া যায়। প্রথমে মনে হয়েছিল এটি হয়তো পানির ট্যাঙ্ক, কিন্তু পরে বোঝা গেল এটি আসলে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ডকইয়ার্ড বা বন্দর। সিন্ধু সভ্যতার মানুষ জল প্রকৌশলে অত্যন্ত দক্ষ ছিল। তারা সমুদ্র এবং সাবরমতী নদীর পানি শহরে আনার জন্য একটি বিশেষ খাল তৈরি করেছিল। তারা টাইড কন্ট্রোল সিস্টেমও তৈরি করেছিল, অর্থাৎ সমুদ্রে জোয়ার এলে জাহাজ ঢুকত আর পানি কমে গেলে কাঠের দরজা বন্ধ করে দেওয়া হতো, যাতে জাহাজ কাদায় আটকে না যায়। লোথাল থেকে এমন অনেক সিলমোহর পাওয়া গেছে যেগুলো খাড়ি দেশ ও ওমানের। এমনকি মেসোপটেমিয়ার রাজাদের নথিতেও লেখা আছে তারা মেলুহা নামে একটি দেশ থেকে জিনিসপত্র আনত। গবেষকদের মতে মেলুহা আসলে সিন্ধু সভ্যতারই পুরনো নাম। এরা ছিল পৃথিবীর প্রথম আন্তর্জাতিক ব্যবসায়ীদের মধ্যে অন্যতম। তারা মূল্যবান পাথর, হাতির দাঁত এবং এমনকি ময়ূরও বিদেশে রপ্তানি করত। অন্যদিকে মহেঞ্জোদারোর খননে পাওয়া গেছে একটি ছোট্ট 10.5 সেন্টিমিটার লম্বা ব্রোঞ্জের মূর্তি, যাকে আজ পৃথিবী ডান্সিং গার্ল নামে চেনে। এই মূর্তিটি সেই সময়কার সমাজ ও ফ্যাশন বোঝার একটি বড় মাধ্যম। তার এক হাতে উপর থেকে নিচ পর্যন্ত অনেক চুড়ি আছে, এক হাত কোমরে রাখা, মাথা সামান্য পিছনের দিকে ঝুঁকানো। তার মুখের আত্মবিশ্বাসী ভাব দেখে এক ব্রিটিশ বিশেষজ্ঞ বলেছিলেন, এই মেয়েটির দাঁড়ানোর ভঙ্গিতে এমন এক আত্মবিশ্বাস আছে যেন সে পুরো পৃথিবীকে নিজের আঙুলে নাচাতে পারে।
এ থেকে বোঝা যায় সেই সময় সমাজে নারীদের যথেষ্ট সম্মান ছিল। তারা শুধু শিল্প ও ফ্যাশনের অনুরাগী ছিল না, বরং ধাতু গলিয়ে সুন্দর জিনিস তৈরি করতেও দক্ষ ছিল। যদি আপনি বুঝতে চান কোনো সমাজ কতটা সুখী ছিল, তাহলে সেখানে পাওয়া শিশুদের খেলনা দেখুন। সিন্ধু সভ্যতার খননে অস্ত্র খুব কম পাওয়া গেছে, যেমন তামার ছোট ছুরি বা বর্শা, যা সম্ভবত শিকার বা রান্নার কাজে ব্যবহার করা হতো। কিন্তু বড় তলোয়ার, ঢাল বা যুদ্ধের বর্ম পাওয়া যায়নি। তার বদলে পাওয়া গেছে খেলনার ভাণ্ডার, মাটির তৈরি ছোট গরুর গাড়ি, মাথা নাড়ানো খেলনা প্রাণী, সিটি বাজানো পাখির মতো খেলনা, এমনকি দাবার মতো বোর্ড গেমও। এটি ছিল এমন এক সমাজ যারা যুদ্ধের চেয়ে ব্যবসা এবং পারিবারিক সুখকে বেশি গুরুত্ব দিত। মানব ইতিহাসে খুব কম দেখা যায় কোনো সভ্যতা বড় কোনো যুদ্ধ ছাড়াই প্রায় ৭০০ বছর শান্তিপূর্ণভাবে উন্নতি করেছে। কিন্তু প্রায় খ্রিস্টপূর্ব ১৯০০ সালের দিকে কিছু খারাপ ঘটনা ঘটতে শুরু করে। যে ভাষা হাজার বছর ধরে একই ছিল তা ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। ব্যবসা বাণিজ্য দুর্বল হয়ে যায়। লোথালের বিখ্যাত বন্দর শুকিয়ে যায়। মহেঞ্জোদারোর যে রাস্তা একসময় পরিষ্কার থাকত, সেখানে মানুষ এলোমেলোভাবে ঘর বানাতে শুরু করে। যে শৃঙ্খলা সবাইকে একসাথে বেঁধে রেখেছিল তা ভেঙে যেতে শুরু করে। মানুষ নিজেদের ঘর ছেড়ে চলে যেতে থাকে। তাহলে কি হয়েছিল? প্রকৃতি কি বদলে গিয়েছিল, নাকি কোনো বাইরের আক্রমণ হয়েছিল? ঢোলাভিরা শহরের দরজার কাছে মাটিতে পড়ে থাকা একটি বড় সাইনবোর্ড পাওয়া গেছে, যার উপর 10টি বড় অক্ষর লেখা ছিল। এটিকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সাইনবোর্ড বলা হয়। সম্ভবত সেখানে স্বাগতম লেখা ছিল, কিন্তু তখন আর শহরে কাউকে স্বাগতম জানানোর মতো কেউ ছিল না। ১৯৪৪ সালে ব্রিটিশ ইতিহাসবিদ স্যার মর্টিমার হুইলার প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান হন। তিনি যখন মহেঞ্জোদারোর রাস্তায় ছড়িয়ে থাকা ৩৭টি কঙ্কাল দেখলেন, তখন তিনি একটি চমকপ্রদ মত দেন। তিনি ঋগ্বেদের উল্লেখ করে বলেন, সেখানে ইন্দ্রকে পুরন্দর অর্থাৎ দুর্গ ধ্বংসকারী বলা হয়েছে। তার মতে আর্যদের আক্রমণই সিন্ধু সভ্যতার পতন হয়েছিল। তিনি বলেন, মধ্য এশিয়া থেকে ঘোড়ায় চড়ে আর্যরা ভারতে এসে শান্তিপ্রিয় ব্যবসায়ীদের হত্যা করেছিল। অনেক বছর ধরে বইতেও এই কথাই পড়ানো হয়েছে। কিন্তু আজকের আধুনিক বিজ্ঞান এই তত্ত্বকে ভুল প্রমাণ করেছে। গবেষণায় দেখা গেছে ওই কঙ্কালগুলো একই সময়ের নয়, বরং ভিন্ন ভিন্ন সময়ে মৃত মানুষের ছিল। সেই হাড়ে বড় কোনো যুদ্ধের আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেছে রাখিগড়ি থেকে। সেখানে পাওয়া ডিএনএ নমুনা দেখায় এখানকার মানুষের জিন হাজার বছর ধরে প্রায় একই ছিল। অর্থাৎ হঠাৎ করে বাইরে থেকে কোনো বড় জনসংখ্যা এসে আক্রমণ করেনি। তাহলে যদি যুদ্ধ না হয়ে থাকে, তবে মানুষ মারা গেল কিভাবে? সভ্যতা ধ্বংস হলো কেন? সত্য হল, এই মহান সভ্যতার ধ্বংসের জন্য দায়ী ছিল প্রকৃতি এবং জলবায়ু পরিবর্তন। সিন্ধু সভ্যতার মানুষ শুধু সিন্ধু নদীর ওপর নির্ভরশীল ছিল না, তারা আরেকটি বিশাল নদীর ওপর নির্ভর করত, যাকে অনেক গবেষক সরস্বতী নদী বলে মনে করেন। স্যাটেলাইট ছবি এবং ভূতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে প্রায় ৪,০০০ বছর আগে হিমালয় অঞ্চলে বড় ভূমিকম্প হয়েছিল। এর ফলে নদীগুলোর পথ বদলে যায়। যে যমুনা নদী আগে সরস্বতীতে মিশত, তা গঙ্গার দিকে ঘুরে যায়। ফলে বিশাল সরস্বতী নদী ধীরে ধীরে শুকিয়ে যায়। ভাবুন, যখন মানুষ দেখেছিল তাদের কুয়ো শুকিয়ে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আকাশে বৃষ্টি কমে যাচ্ছে, তখন তাদের ভয় কতটা ছিল? এটি ছিল ধীরে ধীরে হওয়া এক ভয়াবহ মৃত্যু। মানুষ ক্ষুধায় কষ্ট পেতে থাকে, রোগ ছড়িয়ে পড়ে। মহেঞ্জোদারোর কঙ্কালগুলো সম্ভবত মহামারী বা দুর্ভিক্ষের শিকার ছিল, যুদ্ধের নয়। যখন নদীগুলো শুকিয়ে গেল, তখন মানুষ শহর ছেড়ে পূর্ব ও দক্ষিণ দিকে চলে যায়। কিন্তু সেখানে আগের মতো উন্নত সুযোগ সুবিধা ছিল না, তাই মানুষ আবার গ্রামীণ জীবনে ফিরে যেতে বাধ্য হয়। তাহলে কি সিন্ধু সভ্যতা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল? উত্তর হল না। শহর শেষ হয়েছিল, মানুষ নয়। সিন্ধু সভ্যতার মানুষ হারিয়ে যায়নি, তারা আমরাই হয়ে গেছি। আজও যখন আমরা নমস্তে করি, নারীরা সিঁথিতে সিঁদুর দেন, পিপল গাছ পূজা করি, নন্দীকে সম্মান করি, শাড়ি পরার ধরন, এসব আমাদের ৫,০০০ বছরের পুরনো ঐতিহ্য। প্রশ্ন হল, আমরা কি সত্যিই হরপ্পার মানুষের চেয়ে বেশি উন্নত? আজ সামান্য বৃষ্টিতেই অনেক বড় শহরে জল জমে যায়, কিন্তু হরপ্পার মানুষ ৫,০০০ বছর আগেই নিখুঁত ড্রেনেজ ব্যবস্থা তৈরি করেছিল। সভ্যতা কখনো মরে না, সে শুধু রূপ বদলায়। হরপ্পার ইঁট মাটির নিচে চাপা পড়েছে,
কিন্তু তার আত্মা আজও 140 কোটি ভারতীয়র হৃদয়ে বেঁচে আছে। আমরাই হরপ্পা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এমন গল্প খুঁজে বের করার সাহস দেয়। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্টে অবশ্যই নিজের নাম লিখবেন, যাতে আমি জানতে পারি কি কি আমার সঙ্গে এই রোমাঞ্চকর সফরে চলছেন। ধন্যবাদ।